নমস্কার। লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো। আজকে আমরা আলোচনা করব বায়োফুয়েল বা জৈব জ্বালানি, বায়োফুয়েল অর অর্গ্যানিক ফুয়েল। আজকের এই ভিডিওতে আমরা জানবো বায়োফুয়েল কী, কীভাবে বায়োফুয়েল তৈরি হয়, বায়োফুয়েলগুলোকে প্রকৃতিতে কীরূপ অবস্থায় পাওয়া যায়, বায়োফুয়েলের ব্যবহার কী এবং বায়োফুয়েল ব্যবহারের সুবিধাই বা কী, এই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। প্রথমে আসছি বায়োফুয়েল কী, হোয়াট ইজ বায়োফুয়েল। আমরা বায়োফুয়েলের তিন রকমভাবে সংজ্ঞায়িত করতে পারি বায়োফুয়েলকে। নাম্বার ওয়ান, উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীভূত কার্বন ঘটিত যৌগ থেকে কৃত্রিমভাবে যে জ্বালানি প্রস্তুত করা হয় তাকে বায়োফুয়েল বলে। তাহলে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে যে আত্মীভূত কার্বন ঘটিত যৌগ থাকে তাকে কৃত্রিমভাবে আমরা প্রসেস করে যে জ্বালানি প্রস্তুত করতে পারি সেটা হলো বায়োফুয়েল। অন্যভাবে বলতে পারি বায়োফুয়েল হলো বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানি। আর সর্বশেষ বলতে পারি জৈব পদার্থ থেকে সংগৃহীত জ্বালানিকে বায়োফুয়েল বলে। তাহলে আমরা এই তিন রকমভাবে বায়োফুয়েলের সংজ্ঞা দিতে পারি। বায়োফুয়েলের প্রকারভেদ, টাইপস অফ বায়োফুয়েল। বায়োফুয়েলকে আমরা অবস্থা অনুযায়ী তিন রকমভাবে ভাগ করতে পারি: কঠিন বায়োফুয়েল, তরল বায়োফুয়েল এবং গ্যাসীয় বায়োফুয়েল। কঠিন বায়োফুয়েল, সলিড বায়োফুয়েল, খড়, কাঠ, বাঁশ, আখের ছিবড়া, গৃহস্থালির আবর্জনা, কঠিন আবর্জনা ইত্যাদি কঠিন বায়োফুয়েলের উদাহরণ। যেহেতু এই বায়োফুয়েলগুলোকে প্রকৃতিতে কঠিন অবস্থায় পাওয়া যায় তাই এগুলোকে আমরা কঠিন বায়োফুয়েল বলবো। তরল বায়োফুয়েল, লিকুইড বায়োফুয়েল, ইথানল, পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল আসলে ইথানল প্লাস পেট্রোলের মিশ্রণ। গম ও বিটজাত বায়ো ইথার, ভুট্টা ও আখের ছিবড়া থেকে তৈরি বায়ো ইথানল ও উদ্ভিদজাত তেল, প্রাণীর চর্বি থেকে প্রাপ্ত বায়োডিজেল ইত্যাদি তরল বায়োফুয়েলের উদাহরণ। তাহলে এই সমস্ত যে বায়োফুয়েলগুলোর কথা আলোচনা করা হলো, ইথানল, পাওয়ার অ্যালকোহল, গম বিটজাত বায়ো ইথার, ভুট্টা ও আখের ছিবড়া থেকে তৈরি বায়ো ইথানল, উদ্ভিদজাত তেল, প্রাণীর চর্বি থেকে প্রাপ্ত বায়োডিজেল, এগুলো যেহেতু প্রকৃতিতে আমরা তরল অবস্থায় পাই তাই এগুলোকে আমরা বলবো তরল বায়োফুয়েল। গ্যাসীয় বায়োফুয়েল, গ্যাস বায়োফুয়েল, গোবর গ্যাস, বায়োগ্যাস ইত্যাদি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ। গোবর গ্যাস এবং বায়োগ্যাস যেহেতু প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় তাই এগুলোকে আমরা গ্যাসীয় বায়োফুয়েল বলবো। পাওয়ার অ্যালকোহল কি, হোয়াট ইজ পাওয়ার অ্যালকোহল? পেট্রোলের সাথে 25% পর্যন্ত ইথানল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। তাই পেট্রোলের সঙ্গে আমরা যদি আপ টু 25% ইথানল মেশাই তাহলে যে মিশ্রণ পাওয়া যাবে সেটা হবে পাওয়ার অ্যালকোহল। বায়োডিজেল কি, হোয়াট ইজ বায়োডিজেল? ট্রান্স অ্যাস্টাবিরিফিকেশন পদ্ধতিতে উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি থেকে বায়োডিজেল তৈরি করা হয়। তাহলে বায়োডিজেল তৈরি করার জন্যে উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি এগুলো চাই। উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি থেকে বায়োডিজেল তৈরি করা হয়। যে পদ্ধতিতে তৈরি করা হয় এটিকে বলা হয় ট্রান্স অ্যাস্টাবিরিফিকেশন পদ্ধতি। বায়োগ্যাস কি, হোয়াট ইজ বায়োগ্যাস? জৈব জঞ্জাল, প্রাণীর বর্জ্য পদার্থ ইত্যাদি জৈব আবর্জনাকে জলের সঙ্গে মিশিয়ে বায়ুর অবর্তমানে ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে বায়োগ্যাস পাওয়া যায়। তাহলে বায়োগ্যাস তৈরি করতে গেলে আমাদের জৈব জঞ্জাল, প্রাণীর বর্জ্য পদার্থ ইত্যাদি এই সমস্ত জৈব আবর্জনাকে চাই। সেগুলোকে জলের সঙ্গে মিশিয়ে আমরা বায়ুর অবর্তমানে ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটাবো এবং তা থেকে আমরা বায়োগ্যাস পাবো। গোবর গ্যাস কি? অন্য জৈব পদার্থ ছাড়া গোবর থেকে প্রাপ্ত গ্যাস হলো গোবর গ্যাস। বায়ুর অবর্তমানে ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের বিশ্লেষণ ঘটিয়ে গোবর গ্যাস তৈরি করা হয়। এখানে আমরা একটি গোবর গ্যাস প্ল্যান্ট দেখিয়েছি। এখানে একটি বড় পাত্র আছে যে পাত্রের মধ্যে বায়ুর অনুপস্থিতিতে ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের বিশ্লেষণ ঘটানো হয়, গোবরের পচন ঘটানো হয়। এখানে একটি নলের সাহায্যে একটি পাত্র যুক্ত আছে। এই পাত্রে গোবর এবং জলের মিশ্রণ ঢালা হয়। এই গোবর এবং জলের মিশ্রণ এই নল দিয়ে বড় পাত্রের মধ্যে আসে এবং এই পাত্রের মধ্যেই ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের পচন ঘটে। এখানে একটি গ্যাস
সঞ্চয় করার জন্যে, গ্যাস রাখার জন্য একটি জার আছে, একটি পাত্র আছে, যে পাত্রটিকে উপর করে রাখা হয়েছে। এই পাত্রটি নিচের দিকটা খোলা, উপরের দিকে বন্ধ, এবং উপরের দিকে একটি নলের সাহায্যে গোবর গ্যাসটিকে বেরিয়ে আসার জন্যে ব্যবস্থা করা আছে। এখন এর মধ্যে গোবর এবং জল ঢালার ফলে ওই মিশ্রণটি বড় পাত্রে আসে। বড় পাত্রে বায়ুর অবর্তমানে ব্যাকটেরিয়ার সাহায্যে গোবরের পচন ঘটে এবং এই গোবর গ্যাস তৈরি হয়। এই গোবর গ্যাসটা ধীরে ধীরে উপরে যে পাত্রটি রাখা আছে, গ্যাস জারটি রাখা আছে, যেটি গ্যাসকে আমরা সঞ্চয় করার জন্য রেখেছি, তার মধ্যে গ্যাসটা আসতে থাকবে এবং ধীরে ধীরে এই পাত্রটা উপরের দিকে উঠতে থাকবে, কারণ এই পাত্রটা এখানে ভাসমান অবস্থায় আছে। তাহলে যত গ্যাস বাড়বে তত পাত্রটি উপরের দিকে উঠতে থাকবে। যখন অনেকটা উপরে উঠে যাবে তখন আমরা বুঝতে পারবো অনেকটা গ্যাসেতে সঞ্চয় হয়েছে। এবার এইটিকে যদি আমরা প্যাঁচকল খুলে গোবর গ্যাসটিকে আমরা আমাদের কর্মক্ষেত্রে নিয়ে যাই, যেখানে ব্যবহার করব সেখানে নিয়ে যাই, তাহলে আবার ধীরে ধীরে যখন গ্যাসটা ব্যবহার করে ফেলবো, এই পাত্রটা আবার ধীরে ধীরে এই মিশ্রণের মধ্যে ডুবতে শুরু করবে। যখন পচন ঘটে যাবে, যখন তার থেকে গোবর গ্যাস তৈরি হয়ে যাবে, এই অবস্থায় যে বাকি বর্জ্য পদার্থটা এই নলটা দিয়ে একটি পাত্রে এসে জমা হবে। এই মিশ্রণটিকে আমরা একটি উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে একটা ছোট গোবর গ্যাস প্ল্যান্টের কথা বলা হলো। অন্য জৈব পদার্থ ছাড়া গোবর গ্যাস থেকে প্রাপ্ত গ্যাস হলো গোবর গ্যাস। এখানে শুধুমাত্র গোবরই আমরা ব্যবহার করব। শুধুমাত্র গোবর থেকে এই গ্যাসটা পাওয়া যাচ্ছে, তাই এটি হলো গোবর গ্যাস। বায়োফুয়েলে ব্যবহার, ইউজ অফ বায়োফুয়েল, বায়ো ইথানল। পেট্রোল চালিত গাড়ির জ্বালানি হিসেবে বায়ো ইথানলকে ব্যবহার করতে পারি। পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। শীত প্রধান দেশে ঘর গরম রাখতে ব্যবহার করতে পারি। এইগুলো বায়ো ইথানলের ব্যবহার। পেট্রোল চালিত গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি রূপে শীত প্রধান দেশে ঘর গরম রাখতে আমরা বায়ো ইথানল ব্যবহার করি। পাওয়ার অ্যালকোহল গাড়ির ইঞ্জিনে পাওয়ার তৈরির কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় এবং দূষণ কম হয়। তাহলে গাড়ির ইঞ্জিনে পাওয়ার তৈরির কাজে ব্যবহার করা হয়, সেই জন্যে এটির নাম এরকম করা হয়েছে, পাওয়ার অ্যালকোহল। গাড়ির ইঞ্জিনে পাওয়ার তৈরির কাজে একে ব্যবহার করা হয়, ভালো ফল পাওয়া যায় এবং দূষণ কম হয়। বায়োডিজেল, এটিকে পেট্রোলিয়ামজাত ডিজেলের মতো ব্যবহার করা যায়। তাহলে এই যে বায়োডিজেল, এটিকে আমরা পেট্রোলিয়াম থেকে যে ডিজেল আমরা পাই, সেই ডিজেলের মতোই বায়োডিজেলকে ব্যবহার করা যায়। বায়োডিজেলকে ডিজেলের সাথে মিশিয়ে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাহলে শুধুমাত্র বায়োডিজেলকেও ব্যবহার করতে পারি, অথবা ওই বায়োডিজেলকে ডিজেলের সাথে মিশিয়েও আমরা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এবং পরিবেশ দূষণ কম ঘটবে। ইথানল, জ্বালানির সঙ্গে তুলনা করলে ইথানলকে কয়লার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাহলে আমরা যদি জ্বালানি তাপন মূল্যের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, যদি তুলনা করি, তাহলে দেখব ইথানলের যে তাপন মূল্য সেটা প্রায় কয়লার সঙ্গে সমান। সেই জন্য জ্বালানির সঙ্গে তুলনা করলে ইথানলকে কয়লার সঙ্গে তুলনা করা যেতে পারে। বিশুদ্ধ অবস্থায় এটিকে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গোবর গ্যাস, এইমাত্র আলোচনা করলাম গোবর গ্যাসের কথা, এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বায়োগ্যাস জ্বালানি হিসেবে আলো জ্বালানো ও বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা হয়। বায়োগ্যাসের কথা আমরা পড়েছি, এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, আলো জ্বালানোর জন্য ব্যবহার করতে পারি এবং বিদ্যুৎ তৈরির কাজেও এটি ব্যবহার করা হয়। সামগ্রিকভাবে বায়োফুয়েলের ব্যবহার: রান্না করার জ্বালানি হিসাবে বায়োফুয়েল, বিদ্যুৎ উৎপাদনের কাজে বায়োফুয়েল, কৃষিক্ষেত্রে পাম্পের জ্বালানি হিসেবে বায়োফুয়েল, আলো জ্বালানোর কাজে বায়োফুয়েল, যানবাহনের জ্বালানি হিসেবে বায়োফুয়েল। তাহলে আমরা দেখতে পেলাম বায়োফুয়েলকে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই এবং আমাদের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করি। বায়োফুয়েল ব্যবহারের সুবিধা কি? অ্যাডভান্টেজেস ফর ইউজিং বায়োফুয়েল। এই যে বায়োফুয়েল আমরা ব্যবহার করব, এটা ব্যবহারের সুবিধা কি হবে? ধীরে ধীরে পেট্রোলিয়ামের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা জানি। তাই পেট্রোলিয়ামের বিকল্প হিসেবে বায়োফুয়েল ব্যবহার করলে পৃথিবীর অবশিষ্ট পেট্রোলিয়াম ভান্ডারকে আরও বেশি দিন ব্যবহার করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারবো। তাহলে আমরা যেভাবে পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করছি, এতে করে পেট্রোলিয়ামের ভান্ডার পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে। তাই পেট্রোলিয়ামের বিকল্প হিসাবে যদি আমরা বায়োফুয়েল ব্যবহার করি, তাহলে এখনও পর্যন্ত যে পেট্রোলিয়াম বেঁচে আছে পৃথিবীতে, সেটিকে আমরা আরও বেশি দিন ব্যবহার করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান দিতে পারবো অনেক দিন পর্যন্ত।
জাট্রোফা তেল কোনো পরিশোধন ছাড়াই ইঞ্জিনে ব্যবহার করা হয়। একটি তেল যার নাম জাট্রোফা তেল, এটি কোনো পরিশোধন ছাড়াই ইঞ্জিনে ব্যবহার করা যায়। জাট্রোফা চাষ করা হয়। জাট্রোফা চাষ অন্যান্য ফসলের চাষের অযোগ্য জমিতেই ভালোভাবে করা যায়। এই জাট্রোফার থেকেই আমরা জাট্রোফা তেল পাচ্ছি। জাট্রোফা চাষ করি আমরা, সেই জন্যে এই জাট্রোফা চাষ সেই সমস্ত জমিতে হয় যেখানে অন্যান্য ফসল সেখানে হয় না, অন্যান্য ফসলের চাষের অযোগ্য জমি, এরকম জমিতেও ভালোভাবে জাট্রোফা চাষ করা যায়। এবং এভাবে যদি করতে পারি এতে আমরা অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতে পারি। বায়োফুয়েল ব্যবহারে পরিবেশের খুব কম দূষণ ঘটে, তাই ব্যাপকভাবে বায়োফুয়েল ব্যবহার করে আমরা পরিবেশ দূষণকে অনেকটাই কমাতে পারি। এইগুলোই হলো বায়োফুয়েল ব্যবহারের সুবিধা। অদূর ভবিষ্যতে শক্তি সংকটের সমাধান, সলিউশন অফ পাওয়ার ক্রাইসিস ইন নিয়ার ফিউচার। বিজ্ঞানীরা মনে করছেন অদূর ভবিষ্যতে শক্তি সংকটের সমাধান করার জন্য প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে বায়োফুয়েল একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে অদূর ভবিষ্যতে আমরা বায়োফুয়েলকে বেশিভাবে ব্যবহার করব জীবাশ্ম জ্বালানির পরিবর্তে, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে। তাই এই প্রকার জ্বালানিকে আমরা বিকল্প জ্বালানি হিসেবে গণ্য করছি। তাহলে অদূর ভবিষ্যতে আমরা যদি এই বায়োফুয়েলকে বেশি করে ব্যবহার করি জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি বিকল্প জ্বালানি হিসাবে, একটি বিকল্প শক্তি হিসাবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। ধন্যবাদ।